বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই আমাকে একদম চিৎকার আমাকে করবি না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। চুপ। কেউ আছো? বাঁচাও, বাঁচাও। রাত তখন বেশ গভীর। গ্রামের মেঠো পথ প্রায় জনশূন্য। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হওয়া শব্দ। হঠাৎ অন্ধকারের মধ্যে ভেসে এসেছিল এক তরুণীর আতঙ্কিত চিৎকার, যার নাম বিন্দু। আর কয়েকজন লোক বিন্দুকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিল বাঁশঝাড়ের দিকে। বিন্দু প্রাণপণে ছটফট করছিল কেবল। ছেড়ে দাও আমাকে। আমি তোমাদের কি ক্ষতি করেছি? হঠাৎ একজনের কর্কশ গলা শোনা গেল। আমি তোমাদের কি ক্ষতি করেছি? চুপ কর, বেশি চিৎকার দয়া করলে করো। কেউ শুনে ফেলবে। আমাকে বাড়ি যেতে দাও। বিরানে বাঁচতে চাইলে চুপ কর, একদম চুপ। আমার বাবা অপেক্ষা করছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তারপর হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। শুধু বাঁশঝাড়ের অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো বিন্দুর চাপা কান্না আর অসহায় কণ্ঠ। আমার আমার এই সর্বনাশ করো না তোমরা। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেব না, না, ছেড়ে দাও আমাকে। না রে, আজ তো তোকে আমরা সবাই মিলে ভোগ করব। এই এক এক করে জ্বালাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না। সেই রাতের পর বিন্দু আর কোনোদিন আগের বিন্দু হয়ে বাড়ি ফিরতে পারেনি। আর কেউ জানতো না বাতাসপুরে সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপের জন্ম দেবে কোনো একদিন। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গল্পের পোস্টার দেখে তোমরা বুঝে গেছো যে গল্পটা ঠিক কেমন হতে চলেছে। অবশ্যই 18+ একটা গল্প। সো বাচ্চারা সবাই এই গল্প থেকে দূরে থাকো, হেডফোন কানে গুঁজে নিয়ে বসে যাও গল্প শুনতে। আর হ্যাঁ, আমি এতটা তোমাদের নিশ্চিত করতে পারি যে আজকের গল্পের এডিটিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা রয়েছে সেটা তোমাদের সত্যি অনেক ভালো লাগবে, একদম এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখন বাকি গল্প শোনার পালা। তোমরা অবশ্যই গল্প শুনে কমেন্টে তোমাদের মতামত জানাবে যে কেমন লেগেছে আজকের গল্প। আর হ্যাঁ, অবশ্যই একদম লাস্টে রয়েছে একটা বড় চমক। তো যারা সবাই লাস্ট অবধি শুনবে অবশ্যই জানিও কেমন লাগলো চমকটা। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের গল্প, দত্ত বাড়ির বাসর রাত। বাতাসপুর গ্রামের নামটা শুনলেই আজও অনেকের গা ছমছম করে ওঠে। গ্রামের একেবারে শেষ প্রান্তে বাঁশঝাড় আর ঝাঁটা ঝোপে ঢাকা এক পুরনো রাস্তা গিয়ে মিশেছে দত্তবাড়ির সামনে। একসময় দূর থেকেই দেখা যেত সেই বিশাল 3তলা বাড়ির চূড়া, লোহার ফটক, শ্যাওলা ধরা দেয়াল আর পাথরের উঠোন পেরিয়ে সারি সারি ঘর। দত্তরা ছিল ওই অঞ্চলের জমিদার বংশের শেষ উত্তরাধিকারী, অথচ আজ সেই বাড়িতে কেউ আর থাকে না। দশকের পর দশক ধরে বন্ধ পড়ে আছে দত্ত বাড়ি। দিনের আলোতেও গ্রামের মানুষ ওদিকটা এড়িয়ে চলে, আর সন্ধ্যার পর সেই রাস্তা দিয়ে কোনো পুরুষ একা হাঁটে না। কারণ বাতাসপুরে একটা কথা আজও প্রচলিত আছে, অমাবস্যার রাতে দত্তবাড়ির জানালায় নাকি এখনো আলো জ্বলে। সেই আলোয় দেখা যায়
লাল শাড়ি পরা এক বউকে, মুখে ঘোমটা, হাতে শাঁখা পলা আর পায়ে রূপালী নূপুর। কখনো গভীর রাতে সেই নূপুরের শব্দ ভেসে আসে, আর কোনো পুরুষ যদি সেই বাড়ির সামনে দিয়ে যায়, সে শুনতে পায় খুব পরিচিত এক নারী কণ্ঠ। একবার ভেতরে এসো, এসো না, বলো তোমার কি চাই। তুমি যা যা চাইবে আজ আমি তাই তোমাকে দেব। এসো, এসো না। এই গল্পের শুরু সেই বাড়ি বন্ধ হয়ে যাওয়ার বহু আগে। তখন বাতাসপুর এতটা বদলে যায়নি। দত্তবাড়িতে তখনও সন্ধ্যার পর প্রদীপ জ্বলত, আর সেই বাড়ির নতুন বউ হয়ে এসেছিল বিন্দু। বিন্দু ছিল পাশের গ্রামের মেয়ে, খুব ধনী ঘরের না হলেও দেখতে সুন্দর, স্বভাব শান্ত। ছোটবেলা থেকেই তার একটা অদ্ভুত স্বপ্ন ছিল যে সে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চায়। লাল বেনারসি পরবে, হাতে শাখা পলা থাকবে, আর বাসর ঘরে কেউ একজন তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলবে, বিন্দু, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আর সে মিছে মিছে লজ্জা পাবে। যা, আপনি যা বলেন না। সত্যি বলছি বিন্দু, কি কি অপরূপ তোমার এই দেহ, আহ! কি মলিন মুখ, ছাড়েন, যেন কি করছেন? যেন সেই স্বপ্নের মধ্যে কোনো লোভ ছিল না, ছিল শুধু ভালোবাসা পাওয়ার ইচ্ছে। কিন্তু জীবনের একটা ভয়ানক বিষাক্ত রাত তার সমস্ত স্বপ্নকে একদিন চুরমার করে দিয়েছিল। বিয়ের কয়েক মাস আগে এক সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিন্দুকে গ্রামের কয়েকজন দুষ্কৃতিকারী জোর করে তুলে নিয়ে যায়। আর সেই রাতের পর থেকে বিন্দু আর আগের মতো ছিল না। কয়েকদিন সে কারো সঙ্গে প্রায় কথা বলেনি বললেই চলে। আয়নায় নিজের মুখও অবধি দেখত না। রাত হলেই দরজা বন্ধ করে বসে থাকতো একা একা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল মানুষ এবং সমাজের কুৎসিত দৃষ্টি। ঘটনাটা জানাজানির পর কেউ তার পাশে দাঁড়ানোর বদলে ফিস ফিস করে বলতো, ও মেয়েটার আর বিয়ে হবে না, বড্ড সব বনাশ করে দিস। নোংরা করে দিল মেয়েটাকে পুরো। যা বলেছ। এখন কে ওকে ঘরে তুলবে? অপয়া একটা। বিন্দু সব শুনতো, কিন্তু কাউকে কিছু কোনোদিন বলেনি। তারপর কয়েক মাস কেটে যায় এভাবেই। ঠিক সেই সময় কোনো একদিন তার জীবনে আসে মহেন্দ্র কুমার দত্ত, দত্তবাড়ির একমাত্র উত্তরাধিকারী। মহেন্দ্র অন্যদের মতো ছিল না, অন্তত বিন্দুর তাই মনে হয়েছিল। প্রথম দেখা হয়েছিল গ্রামের পুরনো শিব মন্দিরের সামনে। সেদিন বিন্দু জল আনতে গিয়েছিল। ফেরার সময় মাটির কলসিটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। আর ওই সময় মহেন্দ্র পাশ দিয়ে যাচ্ছিল। সে দাঁড়িয়ে কলসিটার দিকে তাকিয়ে হেসে বলেছিল, হেমা, এটা ভাঙলো কি করে? বিন্দু নিচু হয়ে টুকরোগুলো তুলতে তুলতে বলছিল, আমার হাত থেকেই পড়েছে, তাছাড়া আর কি। আমার হয়েছে এক মরণ পোড়া কপাল। তাহলে বাড়ি গিয়ে কি বলবে শুনি? সত্যিটাই বলবো,
তাছাড়া আবার কি? বিন্দু একটু থেমে বেশ উচ্চ স্বরে আবার বলে, মরণ! এই আপনি কে বলুন তো? তখন থেকে আমাকে এত জেরা করার আপনি কে? হ্যাঁ, মহেন্দ্র কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, ওই যে আপনার মতো সত্য বলতে না পারা একজন যুবক। বিন্দু প্রথমবার তার দিকে তাকিয়েছিল। সেই প্রশ্নটা তখনও সে বুঝতে পারেনি, কিন্তু পরে বুঝেছিল মানুষের জীবনে কিছু সত্যি আছে যেগুলো মুখে আনার আগেই মানুষ ভয় পেয়ে যায়। তার মধ্যে কিছু অংশে যেটা যায় তার নাম হলো প্রেম। মহেন্দ্র আর বিন্দুর মধ্যে ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয়। মহেন্দ্র বিন্দুকে ভালোবাসত, বিন্দুও তাকে ভালোবেসেছিল, কিন্তু নিজের অতীতের কথা বিন্দু বলতে পারেনি কখনো। প্রতিবার সুযোগ এসেছে, আর প্রতিবার তার গলা শুকিয়ে গেছে। একদিন বিকেলে পুকুরঘাটে বসে বিন্দু অনেকক্ষণ মহেন্দ্রর দিকে তাকিয়েছিল। হঠাৎ মহেন্দ্র বলল, কি হয়েছে বিন্দু তোমার? তোমাকে একটা কথা বলবো। বলো, এতে এত ভাবনার কি আছে? যদি আমি তোমাকে একটা কথা বলি, তারপর যদি তুমি আমাকে আর আগের মতো না দেখো? মহেন্দ্র হেসে বলেছিল, তাহলে তো সেটা আমার সমস্যা, তোমার তো নয়। বিন্দুর চোখে তখন অজান্তেই জল চলে এসেছিল। সে মুখ খুলেছিল, কিন্তু শেষ মুহূর্তে শুধু বলেছিল, আমি তোমাকে খুব ভালোবাসি। মহেন্দ্র তখন বিন্দুর হাতটাও ধরে বলেছিল, আমিও বিন্দু, আমিও তোমাকে বড্ড ভালোবাসি। সেই মুহূর্তে বিন্দু ভেবেছিল একদিন না একদিন সে সব বলে দেবে, আর মহেন্দ্রও তাকে আপন করেই নেবেন। কেননা আজ এই উত্তরের পর বিন্দুর মন থেকে প্রশ্নচিহ্ন কিছুটা হলেও কমেছে। কিন্তু আশ্চর্যভাবে সেই দিন আর কখনো আসেনি। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। দত্তবাড়ি কোনো এক রাতে আলোয় সেজে উঠল। বাতাসপুরের মানুষ বলাবলি করল, দত্তবাড়িতে বহু বছর পর আবার বউ আসছে। সেদিন সন্ধ্যায় বিন্দুকে যখন কোণে সাজানো হচ্ছিল, আয়নার সামনে বসে সে নিজের মুখের দিকে তাকিয়েছিল। লাল বেনারসি, কপালে টিপ, স্মৃতিতে সিঁদুরের অপেক্ষা, আর গলায় ছোট বড় গয়না। তার চোখে তখন ভয় ছিল, কিন্তু সেই ভয়ের নিচে একটা শিশুর মতো আনন্দ ছিল। সে মনে মনে ভাবছিল সেই পুরনো ছোটবেলার কথা। আজ সত্যিই তার স্বপ্ন পূরণ হবে। কেউ একজন তাকে ঘুমটার আড়াল থেকে দেখবে, তাও ভালোবেসে। লজ্জায় তার চোখ নেমে যাবে। কেউ তার হাত ধরবে আর বলবে, ভয় পেও না বিন্দু, ভয় পেও না বিন্দু, আমি তো আছি। কিন্তু রাত যত বাড়তে লাগলো, বিন্দুর বুকের মধ্যে একটা অজানা অস্বস্তি জমতে লাগলো। অবশেষে কিছু ভালো মুহূর্ত কাটানোর পর সে এখন দত্তবাড়ির বাসর ঘরে বসে মহেন্দ্র কুমারের সাথে। ঘরটা ফুলে ফুলে সাজানো, চারিদিকে রজনীগন্ধার গন্ধ বেশ ছড়িয়েছে। বিছানায় লাল চাদর, জানালার বাইরে অন্ধকার। দূরে কোথাও শেয়াল ডাকছে। বিন্দু ঘুমটা টেনে বসেছিল। তার কানে তখনও নিজের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর দরজা খুলে মহেন্দ্র ঢুকল।
বিন্দুর বুক কেঁপে উঠল। এরপর মহেন্দ্র দরজা পুরোপুরি বন্ধ করল। কিছুক্ষণ দুজনেই খুব চুপ। তারপর মহেন্দ্র ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি এত কাঁপছো কেন বিন্দু? বিন্দু মৃদু গলায় বলল, জানি না, আজ তো আমার খুশির দিন, কিন্তু তবুও অচেনা স্বাদগুলো যেন কাটার মতো ফুটছে। আমাকে ভয় পাচ্ছ? না, তাহলে কেন এত আশঙ্কা তোমার চোখে? আজ আজ এই দিনটার জন্যই তো আমরা এত দিন ধরে অপেক্ষা করছি। বিন্দু ঘোমটার আড়াল থেকে বলল, আজ তোমাকে একটা কথা বলতে চাই মহেন্দ্র। মহেন্দ্র থেমে গেল। কি কথা? বিন্দু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কাঁপা গলায় বলল, আমার জীবনে বিয়ের আগে একটা ঘটনা ঘটেছিল। মহেন্দ্রর মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। কিসের ঘটনা? বিন্দু উত্তর দিতে পারছিল না। তার আঙুলগুলো কাঁপছিল। তুমি তুমি আমাকে ভুল বুঝবে না তো? মহেন্দ্র এবার আরো কাছে এসে দাঁড়ালো। বিন্দু চোখ বন্ধ করল। তারপর খুব আস্তে বলল, আমাকে এক রাতে কয়েকজন জোর করে নিয়ে গিয়েছিল, আর আর তারপর বিন্দু বিন্দু কি হয়েছে তোমার? আমাকে সমস্ত ঘটনা খুলে জানাও। এমনভাবে মনও থেকো না বিন্দু। ঘরের বাতাস যেন মুহূর্তের মধ্যে বদলে গেল। মহেন্দ্র কিছুক্ষণ কোনো কথা বলল না। এরপর বিন্দু বেশ আধো চোখে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, বহুবার চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি ভয় পেয়েছিলাম তুমি আমাকে ছেড়ে দেবে, বা সময় যেন আমাকে বলতেই দিত না মহেন্দ্র। মহেন্দ্রের মুখ শক্ত হয়ে গেল। কারা এই কাজ করেছিল? আমি জানি না, তবে গ্রামের কোনো নরকের কীট। তুমি তুমি আমাকে এত দিন এটা কেন বলনি বিন্দু? আমি সুযোগ পাইনি কোনোভাবেই। যতবার চেষ্টা করেছি ততবার কিছুতে বাধা দিয়েছে। সুযোগ পাওনি নাকি ছল? মহেন্দ্রর গলায় তখন আর আগের মতো কোমলতা যেন ছিল না। বিন্দু হাত বাড়িয়ে তার হাত ধরতে চাইল। মহেন্দ্র, আমি দোষ করিনি মহেন্দ্র। ওটা ওটা আমার জীবনের একটা কালো ছায়া। আমাকে আমাকে ভুল বুঝো না মহেন্দ্র। কিন্তু মহেন্দ্র হাত সরিয়ে নিল। ছাড়ো আমাকে। বাইরে তখন হঠাৎ ঝোড়ো বাতাস উঠেছিল। জানালার পাল্লা ধাক্কা খেয়ে কেঁপে উঠল। বিন্দু ভয়ে তাকিয়ে রইল। আর ঠিক সেই মুহূর্তে দত্তবাড়ির পুরনো দেওয়ালের কোথাও যেন খুব ক্ষীণ একটা শব্দ শোনা গেল। নুপুরের অদ্ভুত ঝনঝন শব্দ। জোর করে আঘাত করা হচ্ছে। রাগে টকবক করে ফুলতে থাকা মহেন্দ্র শব্দটা শুনেছিল আর প্রহার চালাচ্ছিল। সে কোনো দিকে তাকালো না। তার চোখ তখন শুধু বিন্দুর অসহায় মৃত শরীরের দিকে। আর সেই রাতেই দত্তবাড়ির ইতিহাসে প্রথম রক্তের দাগ পড়েছিল। তুমি কুমারী নও, আর সেটা আমাকে এই মধু চন্দ্রিমার রাতে জানাতে হচ্ছে, তাই না? আমার বাবা মা পার্শ্ববর্তী লোকজন
সবার মান সম্মান কোথায় যাবে এবার? হ্যাঁ, কোথায় যাবে? সব কিছু ধুলোয় মিশিয়ে গেল। ছ্যা! না মহেন্দ্র, না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি আমি ভালোবেসেছিলাম তোমায়। তোমার সকল কথায় আমার মন বলতো এটা হয়তো খুবই সামান্য ব্যাপার তোমার কাছে। তাছাড়া আমার দোষ কোথায়? হ্যাঁ, বলো আমাকে, বলো। আমাকে আমাকে জোর করে তুলে নেওয়া হয়েছিল। এখন নানান বাহানা দেবে, সেটা তো জানা কথা। আসলে আসলে নিচু জাতের মেয়ে না, ওই জন্যই। এটা তোমাদের নিছক একটা ধান্দা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একটা বড় কোনো ছেলের মাথায় ঝোলা একটা বেহায়া মেয়ে। ছি, ঘেন্না হয় তোমার উপর। মহেন্দ্র, এবার তুমি কিন্তু কি? তুমি কিন্তু কি? ইচ্ছে করছে, ইচ্ছে করছে একদম। নিজের অজান্তে রাগের বশে সে বিন্দুকে হাতের পাশে থাকা একটি রূপোর প্রদীপদানি দিয়ে সজোরে আঘাত করল। বিন্দুর মাথা ফেটে কলকল করে রক্ত মাটিতে পড়ে গেল। আর সেখানেই বিন্দুর অকাল মৃত্যু হল। এরপর বছরখানেক কেটে যায় সেই কাণ্ডের। বড় বাড়ির প্রভাব আর প্রতিপত্তির কারণে এই কেস বা ঘটনার কোনো কথাই বাইরে রটতে দেওয়া হয়নি। সমস্ত ঘটনাই ধামা চাপা দেওয়া হয়েছিল। কিন্তু একদিন কোনো এক গভীর রাতে মহেন্দ্রের ঘরে হঠাৎ ঠক ঠক দরজা যেন কেউ কড়া নাড়ছিল। মহেন্দ্র তখন ঘরে একা, চুপচাপ বসে কে যেন ভাবছিল। মহেন্দ্র একটু চমকে উঠল। কি ডাকছে এত রাতে? কিন্তু কোনো উত্তর নেই। আবার কিছুক্ষণ পর ঠক ঠক ঠক। সে দরজার দিকে তাকিয়ে রইল। তারপর বাইরে থেকে একটা মেয়ের গলা ভেসে এলো, খুব মিষ্টি গলা। আর এই গলার স্বর মহেন্দ্র যেন খুব পরিচিত। তখনই মহেন্দ্রের শরীরের সমস্ত রক্ত যেন হঠাৎ জমে গেল। কারণ সেই গলার স্বরটা আর কারো ছিল না, সেটা ছিল বিন্দুর। মহেন্দ্র ধীরে ধীরে মেঝের দিকে তাকালো। তখন দেখে বিন্দুর নিথর শরীর এখনো এত বছর পর সেখানেই পড়ে আছে। আবার দরজার ওপাশ থেকে ফিসফিস করে ডাক এলো, মহেন্দ্র আর দরজার দিকে এগোলো না। সেই রাতেই দত্তবাড়ির চাকররা শুনেছিল মহেন্দ্রের ঘরের দিক থেকে একটা মহিলার কান্নার শব্দ। কিন্তু ভোরে দরজা খুলে দেখা গেল ঘরে শুধু একটা মৃতদেহ, আর সেটা হলো বিন্দুর মৃতদেহ। কিন্তু এটা কি করে সম্ভব? সেই দেহ তো মহেন্দ্রের ঘরের নিচে বছরখানেক আগেই পুঁতে রাখা হয়েছিল। মহেন্দ্রকে পাওয়া গেল ঘরের এক কোণে বসা। সে যেন কারোর সঙ্গে কি যেন ভিড় করছিল। কিন্তু ঘরে তো একটা মৃতদেহ ছাড়া আর কেউই ছিল না। পরের কয়েকদিন দত্তবাড়িতে এই অদ্ভুত অলৌকিক কথা
চাপা রাখার চেষ্টা হয়েছিল। চাকর বাকরদের ভয়ের জন্য গ্রামে কিছু কথা রটেছিল, কিন্তু তাদের টাকা দিয়ে বলা হয়েছিল মহেন্দ্র অসুস্থ হয়েছে বিন্দুর কথা ভাবতে ভাবতে। এর কয়েকদিন পর দত্তবাড়ির পুরনো দারোয়ান হরিপদ এক রাতে মহেন্দ্রকে একা উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। মহেন্দ্র যেন আকাশের দিকে তাকিয়ে একা একা কিছু বলছিল। আমি তোমাকে মারতে চাইনি, আমি তোমাকে মারতে চাইনি বিন্দু, আমি তোমাকে মারতে চাইনি। সেদিন আমার মধ্যে যে কি ঘটেছিল সেটা কেবলমাত্র আমি জানি। তারপর একটু থেমে যেন কারো উত্তর শুনে বলল, আমি জানি সেদিন তোমার কোনো দোষ ছিল না বিন্দু। এটা ছিল আমার সময়ের এক নারকীয় পরীক্ষা, যে পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারিনি। হরিপদ ভয়ে ভয়ে দূর থেকে তাকিয়েছিল তাদের দিকে, কারণ মহেন্দ্র একা সেখানে ছিল না। তার ঠিক পেছনে লাল শাড়ি পরা একটা মেয়ের ছায়া দাঁড়িয়েছিল। পরদিন সকালে হরিপদ চাকরি ছেড়ে চলে যায়, কিন্তু অভিশাপ তখন মাত্র শুরু হয়েছে। এর 7 দিন পর দত্তবাড়ির এক আত্মীয় নিখোঁজ হয়ে গেল। তার নাম ছিল রতন। রাতে সে নাকি বাড়ির পেছনের পুকুর ঘাটে গিয়েছিল। সেখানেই সে একটা মেয়ের গলা শুনেছিল। এটা আমার কি হচ্ছে? এটা কি হচ্ছে আমার সাথে? আমি আসছি রে বৌমা, তোর কি হয়েছে রে? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। সে ভেবেছিল গ্রামের কোনো মেয়ে সাহায্য চাইছে, কিন্তু গলার মধ্যে এমন এক টান ছিল যেটা শুনলে না গিয়ে উপায় ছিল না। রতন সেদিন আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে তার দেহ পাওয়া গেল বাতাসপুর থেকে অনেক দূরে, পুরনো বটগাছটার নিচে। শরীরে বড় কোনো আঘাত ছিল না, শুধু মুখটা দেখে মনে হচ্ছিল মৃত্যুর ঠিক আগে সে এমন কিছু দেখেছিল যা মানুষকে মৃত্যুর থেকেও বেশি ভয় পাইয়ে দিতে পারে। তার ঠোঁটের কোণে শুকনো হাসি, আর ডান হাতের মুঠোয় একটা লাল শাড়ির ছেঁড়া আঁচল। এরপর একে একে আরো 2 জন, তারপর আরো 1 জন, আর প্রতিবারই ঠিক যেন একই ঘরানার ঘটনা ঘটে যাচ্ছিল। তখন থেকেই শোনা যায় রাতের অন্ধকারে কোনো পুরুষ দত্তবাড়ির আশেপাশে একটা মেয়েকে দেখতে পেত। লাল শাড়ি, মুখে ঘোমটা, নুপুরের সেই শব্দ, আর সেই একই ডাক। ভেতরে এসো না, আমি তোমাদের সাথে বাসর করব। কেউ বলতো সে নিজের প্রেমিকার গলা শুনেছে, কেউ বলতো মৃত মায়ের ডাক, আবার কেউ বলতো তার বহু বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রীর। কিন্তু যারা সেই ডাক অনুসরণ করেছিল তাদের কাউকেই আর জীবিত অবস্থায় পাওয়া যায়নি। অবশেষে এক অমাবস্যার রাতে মহেন্দ্র নিজেই সেই ঘরে একা বসেছিল, যেখানে তার আর বিন্দুর বাসর হয়েছিল। তার সামনে বিন্দুর পুরনো ছবি, ঘরের সব আলো নিভিয়ে সে শুধু একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছিল। বিন্দু, কোনো উত্তর নেই। আমি জানি তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। জানালার পর্দা নড়ল,
কিন্তু কিন্তু আমি তোমাকে ভুলিনি বিন্দু। সেই থেকেই আমার বুকে যেন এক কঠিন যন্ত্রণাকাতর ব্যথা আমাকে যেন চিরকাল ধরে মারতে চাইছে। আমি তোমাকে ভুলতে পারিনি বিন্দু। দরজার কাছে সেই নুপুরের অদ্ভুত শব্দ, ঝন ঝন ঝন। মহেন্দ্র চোখ বন্ধ করল। এসেছো, এসেছো বিন্দু? তুমি কি এসেছো আমার কাছে? তারপর খুব ধীরে একটা মেয়ের গলা শোনা গেল। তুমি তো আমাকে সেদিন বাসরেই রেখে চলে গিয়েছিলে। আমার বাসর যে আজও হয়নি মহেন্দ্র। মহেন্দ্র চোখ খুলল। দরজার ঠিক কাছে দাঁড়িয়ে আছে বিন্দু। লাল সেই বেনারসি, ঘোমটা মাথায়, হাতে শাঁখা পলা, কিন্তু তার কপালের একপাশে শুকনো রক্তের কালো দাগ, যেটা সেই মধুচন্ডিমার রাতে মহেন্দ্র বিন্দুকে আঘাত করেছিল। বিন্দু ধীরে ধীরে ঘোমটা তুলল, আর তার মুখে কোনো রাগ নেই, শুধু অদ্ভুত এক হাসি। আজ তোমার আর আমার বাসর হবে মহেন্দ্র। তুমি কি আমাকে এই সুখ উপহার দিতে এসেছো? বলো। বিন্দু, বিন্দু না, সেদিন তুমি আমাকে না বিন্দু। ছুঁয়েছিলে ঠিকই, কিন্তু শেষ করে দেবার জন্য। মহেন্দ্র যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও আরো কাছে এলো। আর আজ আমি তোমাকে ছোব শেষ ছোঁয়া। আর শুরু হয় এক পৈশাচিক কামলীলা, এক অলৌকিক রতিক্রিয়া। এ যেন বহু বছরের না পাওয়া কোনো খিদে, যার যন্ত্রণা হয়তো আজও শেষ হবে না। এই খেলা যেন সবে শুরু হচ্ছে, সবে শুরু হচ্ছে, সবে শুরু হচ্ছে। তারপর থেকেই বাতাসপুরে দত্তবাড়িকে মানুষ ডাকতে শুরু করলো ভুতুড়ে বাড়ি, যেখানে বহুদিন পর পর নতুন রূপে বাসর হয় আর নানান শব্দ শোনা যায়। সেই রাতেই মহেন্দ্র নিখোঁজ হয়ে গেল। পরের দিন সকালে তার দেহ পাওয়া গেল সেই পুরনো বটগাছের নিচে। মুখে আতঙ্ক ছিল না, বরং অদ্ভুত শান্তি। তার মাথার কাছে পড়েছিল একটা শুকনো রজনীগন্ধার মালা, আর ডান হাতে শক্ত করে ধরা ছিল লাল বেনারসির একটা টুকরো, যে বেনারসি পরে সেদিন রাতে বিন্দু তার সাথে বসেছিল তার রাজকীয় পালঙ্কে। তারপর দত্তবাড়ি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বেশ কয়েক বছর কেটে যায়। দত্ত পরিবারের বাকি সদস্যরা শহরে চলে যায়, কিন্তু বাতাসপুরে বিন্দুর গল্প বেঁচে থাকে। লোকেরা বলতে শুরু করে, বিন্দু এখন আর শুধু মহেন্দ্রকে খুঁজছে না, সে খুঁজছে তার নতুন খিদে মেটানোর বর। প্রতিবারই নতুন করে সে দত্তবাড়িতে নিজের মতো বাসর সাজাতে চায়, কারণ সে যে এখন কামের ফাঁদে পড়েছে।
জ্বালা মিটিয়ে নে তোরা, আমাকে পেলে তবু পাবি না আমার মন। আয় চলে আয়, যা যা চাস সবই পাবি, শুধু তুই আমার অন্তরের কথা শুন। আর থাকিস না তো দূরে, উবে যাবি একে একে শত প্রতিজন। মাংসপিণ্ড আজ কিছু নেই আর, ঠোঁটের হাসি আজ ছাই হয়ে যায়, নরম স্বপ্ন সব মাটির তলায়। ফিরে আসি আমি প্রতিশোধের ছায়ায়, শরীরের লোভে এসেছিলি তোরা, চকচকে দেহে মেরেছিলি ছোরা, বিদায় দেওয়ার কেউ ছিল না, ছলনার চোরা পাকে ফেলেছিলি তোরা, এ দেহ পচে গলে আছে ছেঁড়া ভোড়া, সাপে ব্যাঙে কেউ মুখ দিল না। দূরে দাঁড়িয়েছিল সেও, শুধু দেখতে আমার দেহ